প্রথম দিন সঞ্জয় যখন আমি একা জেল ইন্টারোগেশনে গিয়েছিলাম, তখন ও একটাই কথা বলেছিল যে কলকাতা পুলিশ ওকে এই কথা বলেছিল, উনাকে তো সবার আগে জিজ্ঞাসাবাদ করা উচিত, মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে। ঠিক আছে, ওই এবং ওনারা ওই সময় ওই রাত্রে কোথায় কিভাবে ছিলেন সিবিআই এর ওটা দেখা উচিত। এখন আমি তাকে জিজ্ঞাসাবাদ না করলেও তার মোবাইল ডাটা থেকেও আমি সেটা উদ্ধার করতে পারি। আমার কাছে আরেকটা তথ্য আছে, যার আন্ডারে অভয়া আজকে তার পিজি কোর্সটা করছে, যে ডক্টর তপাদার, উনি সাক্ষ্য প্রমাণে বলে গেছেন নবান্ন থেকে একজন লয়ার এসে আমাদের সৌরভ ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন এবং সেখানে নানা রকম তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। উনি এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, একটা বড় পার্সেল এসেছিল আমার কাছে, কিন্তু সেই পার্সেলের যা অবস্থা, মানে বিশাল বড় পার্সেল, এই যে কালেকশনটা সিএফএসএল এ যাওয়ার কথা, সেটা সঙ্গে সঙ্গে যাওয়ার কথা, সেটা 4 দিন কেন টালা পিএসএ পড়ে রইলো? হ্যাঁ, 4 দিন ওটা যথেষ্টভাবে কন্টামিনেটেড হলো। তারপরে ওই রিপোর্টটা সিএফএসএল ওটা নিয়ে নিয়ে গেল, তারপরে একটা রিপোর্ট বানিয়ে সেটাকে সাবমিট করলো, যে রিপোর্টের ওপর এক সঞ্জয় রায়ের মতো একজন আসামির সাজা হয়ে গেল যাবজ্জীবন। ক্যাম্পেইন কলিং কে আমার মানে অন্তরের হার্দিক মানে ভেতর থেকে যে শুভকামনা। এবং সবচেয়ে বড় কথা হলো যে তখন যে পরিস্থিতিতে আমরা এই মামলাটা, বা আমি বিশেষ করে এই মামলাটা চালিয়ে গিয়েছি, তখন আপনাদের সহযোগিতা না থাকলে অনেক কিছু মানে যেটা এখন মানুষের সামনে এসেছে, সেটা সামনে আসা সম্ভব হতো না। এবার যদি বলেন যে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, আর এটা তো বিজেপি সরকারের মূল এজেন্ডা এটাই ছিল যে তারা আরজি কর মামলার নিষ্পত্তি এবং জাজমেন্টে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। এবার মানুষের বিচারে মানুষও এটা খুব বেশি করে চায়, যার জন্য এইসব এজেন্ডাগুলো রেখেই তারা বিজেপিকে এনেছেন। এবং বিগত সরকারের উপর তাদের যে আস্থা আর নেই সেটাও তারা প্রকাশ করেছেন। এবার দেখতে গেলে এখন দেখুন, রাজনৈতিক পালাবদল, রাজনৈতিক হাত বদল অনেক কিছুই হবে, কিন্তু আমাদের কথা হলো যে কোর্টে যদি আপনাকে মামলাটা জিততে হয়, তাহলে যেটা মূলত যেটা করতে হবে যে সাক্ষ্য প্রমাণকে আপনাকে ঠিকভাবে ঠিক সময়ে সামনে আনতে হবে। বলছে যে যে আইন যেটা বলছে যে যে 5টা নির্দোষ লোক যদি ছাড়াও মানে দোষী লোক যদি ছাড়াও পেয়ে যায়, কিন্তু একজন নির্দোষ যেন কখনো সাজা না পায়, এটা হলো আইনের মেন ভূমিকা। আর যেটা বলেছেন যে সময় সময় একটা এমন জিনিস যেটা আইন মানে আমাদের যে সাক্ষ্য প্রমাণকে এবং আমাদের যারা সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে চান তাদেরকে একটা বিরাট সুযোগ করে দেয়। এই জন্য আজকে 24 সালের মামলা এসে দাঁড়ালো 26 সাল। আজকে আমরা যদি মামলাটাকে আবার রিভিউ করি, হবে যে সাক্ষ্য প্রমাণের বিরাট অভাব, বা অনেক কিছু হয়তো তখন খুঁজলে পাওয়া যেত, বা অনেক কিছু হয়তো ভালো করে আমরা দেখতে পেতাম, কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে অনেকটা স্বচ্ছতার অভাব, বা যেটাকে এখনো মানে এভিডেন্সের পর্যায়ে আনা যাচ্ছে না, বা অনেক মানুষের অনেক রকম গাফিলতি, অনেক রকম যে তার যে দুষ্টু অভিসন্ধি, সেগুলো এখন অনেকেরই পূরণ হয়ে গেছে। অনেক কিছু সত্য এখনো যেটা মানুষের সামনে আসেনি। আপনি প্রথম থেকে একটা কথা বলেছিলেন যে আমার উদ্দেশ্য হবে আমার লড়াইটা কোথাও গিয়ে যেন পক্ষান্তরে অভয়ার জন্য লড়াই, আমি চাই অভয়া ন্যায় বিচার পাক। তাই আপনি কোথাও গিয়ে প্রথম দিন থেকে বিশ্বাস করে এসেছিলেন যে সঞ্জয় রায় ইজ নট অনলি দ্য ওয়ান, হি ইজ বিং ইউজড অ্যাজ আ স্কেপ গোট। অ্যাকচুয়ালি আপনি প্রথম থেকে বলেছিলেন সঞ্জয় রায়কে স্কেপ গোট করা হচ্ছে। এখানে আমাদেরও লক্ষ্য, আমরাও চাই যে অভয়া বিচার পাক। তাই সঞ্জয় রায়কে স্কেপগোট করার বিরুদ্ধে ছিলেন আপনি, বিরুদ্ধাচরণ করেছিলেন, কারণ একটাই ছিল, তখনও দর্শিয়েছিলেন এই কারণটাই যে আপনি চান অভয়া বিচার পায়। দিদি, অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি, তার মধ্যে একটা কথা বলবো, এই যে টালা পিএস আর সিএফএসএল এর বিষয়টা, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করুন। টালা পিএস এর তখন যা ভূমিকা ছিল, যে 14 দিন তো আমরা টালা পিএস এর তত্ত্বাবধানে মামলাটা ছিল, তারপরে 14 দিন পর থেকে আমরা সিবিআই কে পেয়েছি। তো টালা পিএস এর যে তার কাছে যে 40টা ফটোগ্রাফস ছিল, মানে ক্রাইম সিনে ঢুকেই যে তৎক্ষণাৎ যে ফটোগ্রাফস গুলো নেওয়া হয়েছিল, সেই 40টা ফটোগ্রাফস সেটা লিগাল এডে আমাদের চিফ স্যারকেও হ্যান্ড ওভার করা হয়েছিল। পরে উনি সেটা বাড়ি নিয়ে চলে যান, আমরা ভালোভাবে সেটা দেখিও নি। পরে আমরা পিপি স্যারদের থেকে আমরা সেটা আমি সেটা নিজের চোখে দেখেছি, সেখানে অনেক কিছু সাক্ষ্য প্রমাণ মানে আমরা তখন দেখতে পেয়েছি, যে সেমিনার রুমের ঠিক অপোজিটে যে স্লিপিং টেস্টের জন্য যে রুম, এবং তার সঙ্গে লাগোয়া একটা আইসিইউ, যেখানে চেস্ট মানে রিলেটেড যেসব আইসিইউ পেশেন্টরা ওখানে থাকতেন,
আর তার পাশেই রয়েছে যে ওনাদের প্রফেসরসদের রুম এবং ডক্টরসদের বিশ্রাম করার জায়গা। এই যে করিডোরটা পুরোপুরি এখন আর সেখানে কোনো মানে কার্যকারিতা এখন আর নেই। সেমিনার রুমটা তো সিল করা হয়েছে এবং ওই অংশটাকেও ভেঙে দেওয়া হয়েছে। ওর ওর যে অ্যাডজাস্টেন্ট একটা টয়লেট ছিল সেটাকেও ভেঙে দেওয়া হয়েছে পুরোপুরি। হ্যাঁ, যে যার টালিগুলো ওপর থেকে নিচ অব্দি সব নিয়ে মানে খুলে মানে সেটাকে বাইরে ফেলে দেওয়া হয়েছে। আর সিসিটিভি কভারেজ এখন দেয়া হয়েছে, কিন্তু যখন এই ঘটনা ঘটেছিল তখন মানে এই এলাকায় কভারেজ ছিল না। তা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কথাগুলো বলার, যে সেমিনার হলের যে কথা, সেটা সবচেয়ে বড় কথা হলো যে আমরা যদি সিএফএসএল এর রিপোর্টকে দেখবো, যে ক্রাইম সিন রিপোর্ট, সেই রিপোর্টে সিএফএসএল তখনই বলে দিয়েছে যে ক্রাইম এখানে হয়নি। কেন একটা চুলের টুকরো কি একটা নখের টুকরো কি একটা জামার টুকরো বা কোনো কিছু অবিন্যস্ত অবস্থায় আমরা পাইনি, সবকিছু গোছানো অবস্থায় পাওয়া গেছে। কিন্তু অভয়ার বডিতে যে ধরনের মানে আমরা ইনজুরি মার্ক দেখেছি, সেই ইনজুরি মার্কটাও যদি কন্ডাক্ট করতে হয়, সেটা একজনের দ্বারা তো সম্ভব না। কিছু লোক মিলেও যদি সেটা করার চেষ্টা করে, যে ধস্তাধস্তি, যে হুড়োহুড়ি, তার জন্য যে জিনিসগুলো স্ক্যাটার্ড অবস্থায় পাওয়ার দরকার সেগুলো কিন্তু সেই ক্রাইম সিনে পাওয়া যায়নি। অতএব এটা ক্রাইম সিন ছিল না, ক্রাইম সিন ছিল অন্য জায়গায়। বডিকে ক্রাইম করে অভয় যখন মানে ঢলে পড়েছে তখন এনে ওটাকে ওখানে পোস্টিং করা হয়েছে। এটাই হচ্ছে মেন কথা, যেটা আমরা বুঝি না বলে আর কতদিন চালাবো, এটাই হচ্ছে আসল কথা। মানে এখন সঞ্জয় রায়ের যে ঘটনা, আহ, আমি যে কথাটা বলতে চাইছি সবার সামনে এখন, যে সঞ্জয় রায় এমন একটা কেসে উনি সাজাপ্রাপ্ত বা এখন কনভিকশন পিরিয়ডে আছেন, যেখানে এখনো অব্দি ক্রাইম সিন ডিটেক্টেড হয়নি, ক্রাইম সিন এখনো ডিটেক্টেড হয়নি, রিকনস্ট্রাকশন অফ দ্য ক্রাইম সিন হয়নি, যেখানে আমি ফিঙ্গারপ্রিন্টস এর কোনো ব্যাপার আমি পাইনি। হ্যাঁ, আদৌ সঞ্জয় রায় ওই রুমে ঢুকেছিল কিনা তার ফুটেজও নেই। ফুটেজ আমরা ততটাই পেয়েছি যে লেফটে গেছিল না রাইটে গেছিল। হ্যাঁ, কিন্তু ও একটা কনফিউজিং স্টেজ অব্দি আমরা তাকে দেখতে পাচ্ছি, কোন দিকে ডাইভারশন আমরা দেখতে পাচ্ছি না। এই যে ফুটেজে বাকি অংশগুলোর কথা আমরা পাচ্ছি না, ফুটেজের যে মানে রাত্রি 10টা থেকে সকাল 10টা অব্দি যে ফুটেজটাকে একটা পেন ড্রাইভে তুলে, হ্যাঁ, মানে আরজি করের তখনকার প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যেটা একজন জুনিয়র ইন্টার্নকে হ্যান্ড ওভার করেছিলেন, সেই মানে ফুটেজটা কি সিবিআই আবার মানে নিজের আয়ত্তে আনতে পেরেছেন? এখন সেই ফুটেজে কি আছে, অভয়ার ল্যাপটপে কি আছে, অভয়ার যে পেন মানে মোবাইলে কি ডাটা আছে, লাস্ট ও কার সঙ্গে কথা বলেছে। এই যে লাস্টে ওর মা বলছেন যে 11টা 30 নাগাদ আমার মেয়ে আমাকে ফোন করে বলেছে জোম্যাটো থেকে তার খাবার আসছে, 4জন মিলে তারা খাবার করবে। এই গল্পতে আমরা কতদিন থাকবো? গল্পটা কতদিন, কবে এই সত্যতা যাচাই হবে? হ্যাঁ, আপনি কেন এটাকে গল্প বলছেন? কেন আপনার কাছে অন্য কি তথ্য? আমার কাছে আরেকটা তথ্য আছে, যার আন্ডারে অভয়া আজকে তার পিজি কোর্সটা করছে, যে ডক্টর তমাদার, উনি সাক্ষ্য প্রমাণে বলে গেছেন যে বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি যতক্ষণ উনি ডিউটি করেছেন ততক্ষণ অবধি অভয়াকে কোথাও দেখতে পাওয়া যায়নি। তাকে খুঁজতে নার্সও গেছেন, বিভিন্ন ওয়ার্ডে খুঁজেওছেন, কিন্তু অভয়া কোথাও ছিল না বা তাকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে এই যে ঘটনা, যিনি ওনার ইমিডিয়েট হেড, হ্যাঁ, তিনি বলছেন অভয়া বিকেল 4টে থেকে হসপিটালে উপস্থিত ছিলেন না। তাহলে এই ঘটনাটা রাত্রি 8টা অবধি উনি ডিউটিতে ছিলেন, তারপরে উনি বাড়ি গেছেন, তখনও অভয়ার অস্তিত্ব উনি পাননি। তাহলে এই ঘটনাটা একজন যা ডাক্তার সাক্ষ্য প্রমাণে বলে যাচ্ছে, সেই সাক্ষ্য প্রমাণ থেকে আমি আপনাদের কাছে বলছি, কারণ ওটা ইন ক্যামেরা প্রসেস ছিল, যেটা জাজমেন্ট কপিতেও আপনি তার উল্লেখ পাবেন। যে জজ সাহেবও সেটা মেনশন করেছেন। তাহলে এই যে গল্পটা, আর কন্ট্রাডিক্টরি ওর মার আরেকটা গল্প, যে রাত্রি 11:30টার সময় মেয়ের ফোন আসে, মেয়ে বলে যে জোম্যাটো থেকে খাবার আসছে এবং আমরা 4জন মিলে খেয়ে সেটা আমরা ইয়ে করছি, মানে রেস্ট নিচ্ছি। এই গল্পটার মধ্যে কতটা, তারপরে আমরা যে স্লিপিং হলে যে দুজন পেশেন্টের বাড়ির লোক ছিল, মিঠু দেবী এবং তার সঙ্গে তার ছেলে, রাত্রি পৌনে পৌনে 1টা অবধি তারা ওখানে উপস্থিত ছিল। এই পৌনে 1টা অবধি মানে তাদেরকে তারা যে ওখানে উপস্থিত ছিল তারা কখনো অভয়াকে দেখতে পায়নি। তারা ডক্টর অর্ক সেনের আন্ডারে ওখানে স্লিপিং টেস্ট হচ্ছিল। তাহলে স্লিপিং টেস্ট হয় সাধারণত দিনের বেলা, হ্যাঁ, স্লিপিং টেস্ট কখনো রাত্রিবেলা হয় না, কিন্তু সেদিনকে ওনার স্লিপিং টেস্ট হয়েছিল রাতের বেলা। এবং এই অভয়াকে কিন্তু ওরা কখনোই দেখতে পায়নি। 1-2জন নার্সিং স্টাফ ছিলেন
আর একজন জুনিয়র ডাক্তার ছিলেন, যে অর্ক সেন, এবং আরেকজন ডাক্তারও এসেছিলেন। এই যে ঘটনাগুলো, যেগুলো সংবাদ মাধ্যম এবং বিভিন্ন জায়গা থেকে এইগুলো কালেকশন করা হয়েছে, অলরেডি ডাটা আমাদের কাছে এসে গেছে, সেখানে আমরা কখনোই ধরতে পারছি না যে জোম্যাটো থেকে কোথা থেকে খাবার আসলো, সেই খাবারের প্যাকেটই বা কোথায় উধাও হয়ে গেল, ডাস্টবিনে তার প্যাকেটও পাওয়া গেল না। এই যে এতগুলো ডেমোলিশন হলো, ডেমোলিশনের যে রাগস গুলো, মানে যে রাবিশ যে হলো, যে দেওয়ালগুলো যে ভেঙে দেওয়া হলো, তার রাবিশও বা কোথায় ফেলা হলো, সেই রাবিশ থেকে আমরা যে কিছু উদ্ধার করব সে, হ্যাঁ, কোন দেওয়াল? যে স্লিপিং রুমের যে দেয়াল, সেইগুলো যে ভেঙে দেওয়া হলো, তার রাবিশ গুলো কোথায় নিয়ে ফেলা হলো। এই যে পাশে অ্যাডজাসেন্ট একটা ওয়াশরুম ছিল, সেই ওয়াশরুমের বা বেসিনের এই যে অংশগুলো, এগুলো কোথায় গেল, তার কোনো নমুনা সিবিআই হাতে এলো না। হ্যাঁ, সেগুলো কোথায় ডেমলিশন করে কোথায় ফেলে ফেলে দেওয়া হলো, এগুলো হলো খুবই একটা জিনিসই আমাদের কাছে হচ্ছে যে কিছু ওরা মানে কিছু ওরা লুকোতে চাইছে, যারা টালা পিএস এবং তৎকালীন গভর্নমেন্ট। তাহলে তৎকালীন গভর্নমেন্ট এবং টালা পিএস এর নেতৃত্বে যা কিছু কন্ডাক্ট হয়েছে, তাহলে টালা পিএস এর এগেনস্টে আজকে 3জন আইপিএস কে মানে আমি সাসপেনশনে নিয়ে গেলাম, কিন্তু পুরো টালা পিএস কে আমি কি জিজ্ঞাসাবাদ বা তাদের কি ভূমিকা। অভিজিৎ মন্ডলের কথা বলছেন আপনি? হ্যাঁ, অবশ্যই অভিজিৎ মন্ডল এবং তার যে অধস্তন যারা আছে টালা পিএস এ, তাদের কিভাবে তারা এই জিনিসটাকে, মানে অভয়াকে খুব তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাওয়া, তাকে শ্মশানে নিয়ে গিয়ে তার দেহকে দালিয়ে দেওয়া, এর ব্যাপারে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই টালা পিএস এবং তার মানে অভিজিৎ মন্ডল এবং তার গ্রুপ। তাহলে এই যে এই ব্যাপারে এখন যিনি যারা বিধায়ক, হ্যাঁ, যে সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল বা আরো যাদের নাম আছে, তারা ওই সময় উপস্থিত থেকে দেখেছেন যে কিরকম ভাবে তার বাবা মাকে হ্যারাস করতে করতে বডিটাকে নিয়ে কোথায় নিয়ে গেছে, তারপরে টাকা পয়সা ওদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ওদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করা হয়েছে। একটা কথা বলছেন যে একটা জ্যাম ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, একটা জ্যাম ক্রিয়েট করা হয়েছিল টালা পিএসে, যে টালা পিএসে যাতে ওর বাবা মা সহ এবং যারা বর্তমানের বিধায়ক বিধায়িকা তাদের নিয়ে যে গাড়িটা বেরোচ্ছিল ওদের বাড়ি অব্দি যাওয়ার জন্য, সেই জ্যামটাও কিন্তু ওরাই, টালা পিএসের লোকরাই, পুলিশরাই ক্রিয়েট করেছিল। আজকে তার কোনো জবাব বা তার কোনো শাস্তি, তার কোনো যে মানে ক্ল্যারিফিকেশন কি ওদের থেকে চাওয়া হচ্ছে? এবং যেখানে টালা পিএসের সাক্ষ্য প্রমাণে আমরা অলরেডি দেখেছি, আমি এর আগেও বলেছি যে তারা এই ধরনের ঘটনা প্রতি কেসেই করে থাকে, যে সবকিছু সাক্ষ্যকে উল্টোপাল্টা সাক্ষ্য প্রমাণ আনা, বিভিন্ন সময়েরটা সময় না দেয়া, এই যে সবকিছুকে উল্টোভাবে উপস্থাপন করা, এটা খুব রেগুলার ইস্যু ওদের কাছে। তাহলে হ্যাঁ, এই এই যে ম্যাল প্র্যাকটিস গুলো ওরা প্রতিনিয়ত করে চলে, এবং না করলে ওদের কি ফল হবে সেটা শাসানিও ওরা খায়, এবং সেখানে উপর মহলের প্রচন্ড প্রভাব ওদের মধ্যে রয়েছে। কার প্রভাব বলছেন? উপরমহল বলতে যে আরো আদার্স যারা পুলিশ অফিসার রয়েছেন, যারা মানে কলকাতা পিএস এর যারা রক্ষণাবেক্ষণ বা দায়িত্বে রয়েছেন, তাদের কথা বলছি। কলকাতা পিএস, কলকাতা পুলিশের আন্ডারে তো 13টা থানা রয়েছে। এখন 13টা থানার মধ্যে দেখা যাবে এই থানাতেই বেশি এইগুলো হচ্ছে, অন্য থানার মধ্যে কি হচ্ছে আমরা অতটা বুঝতেও পারি না, অতটা জানতেও পারিনি। কিন্তু এই কেসে এইগুলো উঠে এসেছে, তার বিচার কি এখনো অব্দি আমরা করতে পারলাম? 3জন আইপিএস কে সরিয়ে দিলে কি বা তাদের সাসপেনশনে নিলে কি কোনো ঘটনা উদ্ঘাটিত হলো? হলো না, এই হচ্ছে কথা। একটা কথা বললেন, টু বি স্পেসিফিক, আপনি বলছিলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে এবং অভিজিৎ মন্ডলকে কোথাও গিয়ে কি আপনি পার্সোনালি জিজ্ঞাসাবাদ করতে চান? দেখুন, এখানে আমার জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। সেখানে হলো যে সিবিআই যে তত্ত্বাবধানে রয়েছে বা জিজ্ঞাসাবাদ এখন তারাই ইনভেস্টিগেশন করছে, তারাই ইনভেস্টিগেশন করে উদ্ধার করবে। এখন অভিজিৎ মন্ডল এই যে বেল পেয়েছেন, বেল পেয়ে উনি আছেন, এখনো তার এগেনস্টে কোনো চার্জশিট পড়লো না, সন্দীপ ঘোষের এগেনস্টে কোনো রকম চার্জশিট পড়লো না। সন্দীপ ঘোষ যে রকম কাজ করতেন, কি রকম পুলিশ প্রোটেকশনে থাকতেন, কি কি কাজ করতেন, কিরকম গভর্নমেন্ট অর্ডার ছাড়া লোককে বদলি করে দিতেন, কি কিভাবে উনি অর্গানস এদিক থেকে ওদিক করতেন, হাজারো রকম মানে কথাবার্তা আপনি আরজি করে দাঁড়ালেই শুনতে পাবেন, প্রতিটা লোক বলে যাচ্ছে ওনার এগেনস্টে কথা। এখন কথা হলো যে আমরা দেখা জিনিস কতদিন দেখবো না, আর শোনা জিনিস কতদিন শুনবো না। আরো একটা ইম্পর্টেন্ট কথা আমার সাথে একটু আগে তথ্যটা শেয়ার করছেন যে অভয়ার কাছে, তিলোত্তমার কাছে একটি ভিডিও ছিল সন্দীপ ঘোষ অপারেশন থিয়েটারে কিভাবে অপারেশন পরিচালনা করতেন, সেই ব্যাপারটা যদি একটু আলোকপাত করেন। এখানে দেখুন, অভয়া সন্দীপ ঘোষের ব্যাপারে অনেক কিছুই জানতে পেরে গেছিলেন, বা আরজি করে কি কি ম্যাল প্র্যাকটিস গুলো হয়
সেইগুলো অনেক কিছুই জানতে পেরে গিয়েছিলেন এবং তার এগেনস্টে উনি একটা স্টেপ নিতেও চেয়েছিলেন, যে যেটাকে উনি জনসমক্ষে আনার চেষ্টা এখন এখানে দেখুন, এগুলো সবই শোনা কথা। যে অভয় একটা ভিডিও করেছিলেন, ভিডিওতে যেখানে সন্দীপ ঘোষ ওটিতে বসে কি কি কাণ্ড করতেন, সে তার একটা ভিডিও উনি করেছিলেন, যেখানে সন্দীপ ঘোষ ওনাকে বারণও করেছিলেন কিন্তু উনি শোনেননি। তাই এখন কথা হলো, দেখুন, এগুলোর কোনো সাক্ষ্য প্রমাণ বা তথ্য প্রমাণ আমাদের হাতে নেই। আমরা একটা শোনা হিয়ার্স এভিডেন্স, যে আমরা একজনের থেকে বা ওই মহল থেকে যে বা ওই পরিবেশ থেকে যে কথাগুলো উঠে আসছে, সেই কথাগুলোই এখন আমি আপনাকে বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে সেদিনকে আমি রাত্রি 12টা মধ্যরাত পর্যন্ত এই কেসটা আমি মনিটর করেছিলাম। আপনার কি এখন ফিল হয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও এক্ষেত্রে সিবিআই এর ডেকে জিজ্ঞাসাবাদ করা? অবশ্যই ওনাকে তো সবার আগে জিজ্ঞাসাবাদ করা উচিত, মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে। ঠিক আছে, ওই এবং ওনারা ওই সময় ওই রাত্রে কোথায় কিভাবে ছিলেন, সিবিআই এর ওটা দেখা উচিত। কেন এখন আমরা তো রাজনীতির পরিকাঠামো থেকে ঊর্ধ্বে আমরা একটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে আছি, যেখানে সেখানে উনি মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী না একজন ঝাড়ুদার না একজন ডোম, ওটা চিন্তা করা হবে না। একজন পার্সন কতটা জানেন এবং কিভাবে এই প্রসেসটাকে মনিটর করেছিলেন। এখন আমি তাকে জিজ্ঞাসাবাদ না করলেও তার মোবাইল ডাটা থেকেও আমি সেটা উদ্ধার করতে পারি। সেগুলোও কি করা হচ্ছে? তাহলে স্টেডি ওয়েতে আমরা কি মামলাটাকে সলভের দিকে নিয়ে যাচ্ছি, না শুধু গল্পেই আটকে আছি? এটা হচ্ছে কথা। কথা বললেন আমাকে একটু আগে, সেটা হচ্ছে এই যে সিডিআর মানে সিডিআরটার প্রসঙ্গে মানে কল ডেটা রেকর্ড মানে বা এই সিডিআরটার প্রসঙ্গে অভয়ার একটু যদি ব্যাখ্যা করতেন, আমি তো এতটা আইনের ইয়েটা জানি না, সিডিআর প্রসঙ্গটা যদি। দেখুন, আজকে আমার যদি কিছু হয়, তো সঙ্গে সঙ্গে আমার মোবাইল ডাটা উদ্ধার করা হবে, যে আমি লাস্টে কোথায় কার সঙ্গে কল করেছি, কি আমার ব্যাংকের অ্যাকাউন্টও যদি থাকে, যে সেখানে আমি কত টাকা লোন নিয়েছি, না আমার কোন দিক দিয়ে আমি সুইসাইড করলাম, না হারিয়ে গেলাম, না কিডন্যাপ করলো। ঠিক আছে, আমার সমস্ত ইনফরমেশন কিন্তু আমার মোবাইল থেকে এসে যাবে। মানে একটা আঁচ এসে যাবে যে আমার কি হতে পারে। তাহলে সেটা কি আমরা অভয়ের ক্ষেত্রেও আশা করব না? তাহলে আজ অব্দি তার মোবাইলের ডাটা সেটা কি উদ্ধার হয়েছে? তার কি ল্যাপটপের যে সব ডাটা বা তার যে থিসিস, তার যে থিওরি, সেগুলো কি আমরা উদ্ধার করতে পেরেছি? কেনই বা করছি না? তার জন্য কোনো সঠিক কোনো কারণ, সেটা সেটার মানে আমি যেটা বলছি, যে জনসমক্ষে তার ব্যাখ্যা এখনো কি সিবিআই দিতে পারছে? একটা কভার্ড ওয়েতে একটা ডাটা একটা রিপোর্ট সাবমিট করছে, কিন্তু রিপোর্টে আমরা কতটা এগোচ্ছি আমরা বুঝতেই পারছি। সে 24 সাল থেকে সে রিপোর্টই সাবমিট করে যাচ্ছে। এখন আমরা বুঝতেই পারছি না যে সিবিআই ইনভেস্টিগেশন কোন দিকে যাচ্ছে এবং কতটা এগোচ্ছে। একটা কথা বলছেন যে কন্টামিনেটেড স্যাম্পেল, সে ব্যাপারটা যদি। হ্যাঁ, যে কন্টামিনেটেড স্যাম্পেলের মধ্যে যে লালা রস, তার নিপল সোয়াবের মধ্যে যে সঞ্জয় লালা রসটা পাওয়া গেছিল, তাহলে সঞ্জয়ের লালা রস যখন পাওয়া গেল, তার সঙ্গে দেখা গেল যে সঞ্জয়ের ক্রোমোজোমের সঙ্গে আরো 4জন পুরুষের ক্রোমোজোম পাওয়া যাচ্ছে, এক্স ক্রোমোজোম, এবং একজন মহিলার ওয়াই ক্রোমোজোম পাওয়া যাচ্ছে। তাহলে এগুলোকে সিবিআই মেলাচ্ছে না কেন? যে ওই রাতে যারা ডিউটিরত ছিলেন সেই সব এই যে কালেকশনটা হলো, ধরুন এই যে বডি থেকে বডিটা তারপরে দাহ করে দেওয়া হলো, এই যে কালেকশনটা সিএফএসএল এ যাওয়ার কথা, সেটা সঙ্গে সঙ্গে যাওয়ার কথা, সেটা 4 দিন কেন টালা পিএসএ পড়ে রইলো? হ্যাঁ, 4 দিন ওটা যথেষ্টভাবে কন্টামিনেটেড হলো। তারপরে ওই রিপোর্টটা সিএফএসএল ওটা নিয়ে নিয়ে গেল, তারপরে একটা রিপোর্ট বানিয়ে সেটাকে সাবমিট করলো, যে রিপোর্টের ওপর সঞ্জয় রায়ের মতো একজন আসামির সাজা হয়ে গেল যাবজ্জীবন। তাহলে বুঝুন যে অন্যান্য যে ক্রোমোজোম গুলো সেগুলো নেওয়া যাচ্ছে না, কিন্তু একটাই শুধু সঞ্জয় রায়ের ক্রোমোজোমটা মিলিয়ে তাকে সাজা দিয়ে তাকে শাস্তি ভোগ করানো হচ্ছে, কিন্তু অন্যদেরকে আর তুলে আনার জন্য কোনো প্রচেষ্টাই চলছে না। তাহলে কন্টামিনেটেড স্যাম্পলের ওপরে আমরা কি এই ধরনের 4 দিন পড়ে থাকা একটা স্যাম্পল, সেটা কি আমরা সিএফএসএল এ পাঠিয়ে তার থেকে রিপোর্ট সংগ্রহ করতে পারি? এটা হচ্ছে আমার কথা, যে সুপ্রিম কোর্টের মহামান্য উচ্চ আদালতের যে রকম রায় বা যেরকম ডিসিশন আছে, সেগুলো কি আমরা করতে পারি? সেটা তো আমরা করতে পারি না বলেই আমাদের জানা আছে। কথা আপনি ব্যাখ্যা করছিলেন তখন যে এই কেসের তদন্তটা যখন আপনি প্রথম দিন করছিলেন, আপনার সেক্রেটারিয়েট, আপনার ডিপার্টমেন্টাল প্রেশারগুলো ঠিক কি কি ছিল পুঙ্খানুপুঙ্খ আপনি যদি। হুম, দেখুন, প্রথম থেকে আমি একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি এলএডিসিএস এ কাজ করি। এলএডিসিএস শিয়ালদাতে আমি জুন মাসের 2023-এর জুন থেকে আমি শিয়ালদা চাকরিটা করছি। তার আগে আমি আলিপুরে পোস্টেড ছিলাম। এবার 23 সাল থেকে যতগুলো কেস রেগুলার বেসিসে ঢুকছে, সঞ্জয় রায়ের কেসটাও রেগুলার বেসিসেই ঢুকেছিল। তো
তো ফার্স্ট ডেটে ও নানমুভ ছিল। তার তখন আমাদের সুপ্রিম কোর্টে ব্রিফ চলে যেত। সুপ্রিম কোর্ট দেখলো যে প্রথম ডেটে উনি নানমুভ, তখন ওনারা বললেন যে ওখানে কি এলইডিসি সিস্টেম নেই, তাহলে ওনাকে সাপোর্ট কেন দেয়া হচ্ছে না। তারপরে আমাকে জিআর থেকে কল করে ওনাকে সাপোর্ট দিতে বলা হলো। তো সেটা ছিল আমার মনে হয় মানে 23শে আগস্ট। 23শে আগস্ট ছিল যে আমি প্রথম সাপোর্ট দেওয়া শুরু করি, কারণ 9ই আগস্টের ঘটনা। তারপরে তার প্রোডাকশন, তারপরে তার যে সেকেন্ড প্রোডাকশন থেকে আমি তাকে সাপোর্ট দিই। এবার ওই সময় তার 164 স্টেটমেন্ট এবং তার সঙ্গে তার নার্কো টেস্ট এবং পলিগ্রাফ টেস্টের জন্য আমি সেকেন্ড জেএম এর কাছে আমাকে ডাকা হয়, কেন ওই সময় আসামির সঙ্গে তার একজন লয়ার থাকতে হবে। তো নার্কো টেস্টের ব্যাপারে আমি সঞ্জয়কে একটাই উপদেশ বলেছিলাম যে তুমি কখনোই এই নার্কো টেস্টে, তোমার যে শারীরিক অবস্থা, তাতে তুমি যদি নার্কো টেস্টে যাও, তুমি হয়তো তোমার যে নার্ভের কন্ডিশন এতই উইক হয়ে যায়, তুমি কোমাতে চলে যেতে পারো। তার আরেকটা কথা হলো যে ওই সময় ক্রাইম সিনে যা যা তথ্য প্রমাণ আমরা মানে আচানক অবস্থায় দেখতে পাচ্ছিলাম, তা দিয়ে খুব একটা অ্যাসিওর্ড ওয়েতে সঞ্জয় রায় যে কাজটা করেছে, অতটা অ্যাসিওর্ড আমরা ছিলাম না। সব দিক দিয়ে মিলিয়ে ও নার্কো টেস্টে না বলে দেয়, কিন্তু পলিগ্রাফ টেস্ট হয়, পলিগ্রাফ টেস্টে ও পাশ করে যায়, সেখানেও কিছু ধরা পড়ে না। এই হচ্ছে ব্যাপার। প্রেশারটা কি ছিল? ডিপার্টমেন্টাল প্রেসার ছিল যে ডিপার্টমেন্টে আমরা যে চার্জশিট হওয়ার আগে অবধি আমরা এই কাজটা করব অ্যাসিস্ট্যান্ট হিসেবে। চার্জশিটের পর আমরা অ্যাসিস্ট্যান্টরা আমাদের যারা ডেপুটি এবং চিফ আছে তাদের সঙ্গে আমরা অ্যাসিস্ট করতে পারবো। তা সেই হিসেবে আমি এই মামলায় যে আমার যে মামলার যে ওকালতনামা, তাতে যেটা পড়লো যে আমার চিফ স্যার এবং আমি এই মামলাটাতে ছিলাম প্রথম থেকে। আর মামলাটা যখন রান করলো, তখন শেষের দিকে চিফ স্যারের নির্দেশেই সেজুতি চক্রবর্তীকে আনা হলো মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এবং কিন্তু তার কন্ডাক্টটা এই ছিল যে ডেপুটি এবং চিফ দাঁড়িয়ে রইলেন, উনি কন্ডাক্ট করে বেরিয়ে গেলেন, যেটা কিন্তু আমাদের গাইডলাইনে নেই। আমরা কিন্তু কখনোই সেশনস কেসে এরকম কন্ডাক্ট করতে পারি না, যেখানে স্পেশাল পারমিশনের দরকার আছে। এবার আমার জানা নেই এই পারমিশন উনি কোথা থেকে পেয়েছেন। বর্তমানে সেজুতি চক্রবর্তী তো চাকরি ছেড়ে চলে গেছেন। আর এই সমস্ত দিক কি একটা বিষয় ব্যাখ্যা করছে তদানীন্তন সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বে এই কেসটাকে ডিমলিশ করতে এবং মূলত সঞ্জয় রায়কেই দোষী প্রমাণ করতে সেজুতি দেবী এই কেসে এসেছে। হ্যাঁ, কিছুটা তো আমি তো আগেও বলেছি যে নবান্ন থেকে একজন লয়ার এসে আমাদের সৌরভ ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন এবং সেখানে নানা রকম তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। উনি এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, কিন্তু আমি যেহেতু কোর্টে ব্যস্ত ছিলাম, তো স্যারকে পেয়েছিলেন অফিসে, তারপরে স্যারের সঙ্গেই উনি আলোচনা সেরেছেন, কিন্তু উনি আমার সঙ্গে আর দেখা করেননি। এবং কোনোদিনই আমি আজ অব্দি দেখলাম না যে কোনো ব্যক্তি এসে আমার সঙ্গে আলাপ আলোচনা করে। আর আমার যখন আমি প্রথম দিকে কার্যকর্তার একটা বড় পার্সেল এসেছিল আমার কাছে, কিন্তু সেই পার্সেলের যা অবস্থা, মানে বিশাল বড় পার্সেল, তার মধ্যে কি কন্টেন্টস ছিল আমি কখনো দেখিও নি, আমি কখনো জানারও চেষ্টা করিনি। সেখানে নাম্বার ছিল লেখা যে কোথায় পার্সেলটা যদি না খোলা হয় কোথায়। তো আমি পোস্ট অফিসের পোস্টম্যানকেই বললাম আপনি এই নাম্বারে ওটাকে রিসেন্ড করে দেন। তাহলে এই হলো আমার অবস্থা। জাস্টিস মান্থা বলেছিলেন যে সঞ্জয়কে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে সিবিআই, কিন্তু সিবিআই কোনো কর্ণপাত করেনি। এইসব অভিযোগগুলো উঠছে সিবিআই এর বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, সঞ্জয়কে কাস্টোডিয়াল যে ইন্টারোগেশন এটা করা যায়, সবই করা যায়, কিন্তু আমি একটা কথা বলি আপনাকে। ধরুন আপনাকে একটা জায়গায় ডেকে নেওয়া হলো, তারপরে একটা ক্রাইম সিনের মধ্যে আপনাকে ইমপ্লিকেট করে দেওয়া হলো, আপনি বুঝতেই পারলেন না ওখানে কোনো ক্রাইম হয়েছে। তা আপনাকে মারা হলো, পেটা হলো, অনেক থার্ড ডিগ্রি দেয়া হলো, কিন্তু কথা হলো আপনার ভেতরে সেই ইনফরমেশনটা থাকলে তবে না সেটা বেরোবে। কথা হলো যে যে ঘটনাটাকে সাজানো হয়েছে, যেটা ওরকম ভাবে দেখানো হয়েছে, সেটা কি সঞ্জয় রায় পুরোটা জানতেন? ওটা যদি সঞ্জয় রায় পুরোটা জানতেন, তা মানে সেটা অনেক স্বাভাবিকভাবেই একদিন না একদিন বেরিয়ে আসতো, তার জন্য থার্ড ডিগ্রির প্রয়োজন হতো না। কিন্তু আমার মনে হয় না যে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে এভাবে কোনো প্রয়োজন আছে। বরঞ্চ আরজিকরের পরিবেশে ওনারা যদি সবাইকে আরো বেশি জিজ্ঞাসাবাদ করেন, আরো বেশি তন্ন তন্ন করেন, যে ভিডিওটার কথা বললাম, যে রাত্রি 10টা থেকে সকাল 10টা অবধি যে ভিডিওর ক্লিপেজটা ওনারা মানে ডিলিট করে একটা পেন ড্রাইভে তুলে নিয়েছেন, সেটার লিঙ্ক গুলো যদি আমরা ঠিকভাবে তাকে ফলো আপ করি, এবং সঞ্জয় রায় যদি একদিন গেছে কিন্তু আগে বা পরেও তো গিয়ে থাকবে, তার মানে ইয়ে কোথায়, ফুটেজ গুলো কোথায়?
সেগুলো কি আমরা কখনো খুঁজে দেখেছি যে উনি আগে কতবার গেছেন, আগে কার কার সঙ্গে মিশেছেন, আগে একটা ঘটনা যদি উনি ঘটান, তাহলে আগে গিয়ে উনি ক্রাইম সিনটা দেখেছেন, কিভাবে উনি অর্গানাইজ করবেন সেটা উনি সাজাবার চেষ্টা করেছেন। হ্যাঁ, তাহলে এবং সবার আগে আমরা যখন কোনো ক্রাইম কন্ডাক্ট হয়, তখন আমরা দেখি যে তার ইন্টেনশন একটা মানুষের থাকে, তারপরে তার অর্গানাইজেশন একটা মানে কিভাবে সে করবে, তারপরে সে করে, এবং তারপরে তার শাস্তির ব্যাপারটা আসে। তো এখানে দেখা যায় যে যেটা দেখা যাচ্ছে যে তার ইন্টেনশন কি মারার ছিল, মানে মেয়েটিকে উনি কি চিনতেন, সঞ্জয় রায়, এবং দেখা যাচ্ছে তার সঙ্গে কোনো পরিচয় তার ছিল না, আর ইন্টেনশন আমরা খুঁজেও পাচ্ছি না। তার সঙ্গে ও যে ক্রাইমটা করতে, এই যে মানে কন্ডাক্টটা করবে, তার জন্য যে একটা প্ল্যানিং করেছে, প্ল্যানিং এর জন্য আমরা কি কোনো তথ্য প্রমাণ খুঁজে পেয়েছি যে ওর আগে আগে 1 সপ্তাহ বা 1 মাস আগে বা কিছুদিন আগেও ও কি ভিজিট করেছে ওই এলাকা, বা তারপরে আমরা যে এই যে ও যদি সত্যি এটা করে থাকতো, তাহলে ওর পক্ষে পালিয়ে যাওয়াটা সুবিধার হতো, সেটা কি ও করেছে? ওটা তো ও করেনি, ও বারাকেই আছে, খুব নর্মাল ভাবে ও জানেই না যে ওকে কোন কেসে কিভাবে ফাঁসানো হচ্ছে। তবে ও প্রথম দিন আমাকে যেটা বলেছিল যে কলকাতা পুলিশ ওকে বলেছিল যে তুমি এই কাজটা এখন করো, পরে আমরা দেখছি কিভাবে তোমাকে বের করে নেওয়া যায়। ঠিক আছে। বলুন একবার বলুন, খুব ইম্পর্টেন্ট একটা কথা আপনি বললেন। সঞ্জয় রায় আপনাকে কি বললেন? হ্যাঁ, যে প্রথম দিন সঞ্জয় যখন আমি একা জেল ইন্টারোগেশনে গিয়েছিলাম, তখন ও একটাই কথা বলেছিল যে কলকাতা পুলিশ ওকে এই কথা বলেছিল যে তুমি এখন এই কাজগুলো করো যেগুলো আমরা বলছি, পরে আমরা দেখছি কিভাবে তোমাকে উঠিয়ে নেওয়া যায়। মানে ক্রাইমটা কমিট করতে বলেছিলেন তারা? ক্রাইম না, মানে এই যে যেভাবে ওকে সাজিয়ে গুটি সাজিয়ে ওকে ইমপ্লিকেট করা হলো। ঠিক আছে। হুম। দেখুন, এখানে ব্যাখ্যার কিছু নেই, কথা হলো যে আজকে যে ধরনের ওরা ম্যাল প্র্যাকটিস করে করে ক্রিয়েট করেছে, ডেমোলিশন তো করেছেই, আর সঞ্জয়কে ইমপ্লিকেট করার জন্য ক্রিয়েশনও তো করতে হয়েছে। সঞ্জয় রায়কে পুলিশ বলেছিল, কি বলেছিল? পুলিশ বলেছিল এবং ওর ব্যারাক থেকেও অনেক লোক বলেছিলেন যে তুমি এখন যেটা বলা হচ্ছে তুমি সেটা করো। তারপরে যখন ওকে লালবাজারে উইমেন পিএসএ নিয়ে যাওয়া হয়, সেখানেও বলা হয়েছিল চট থাপ্পড় মেরে যে তোকে যেটা বলা হচ্ছে তুই সেটা কর, পরে দেখছি আমরা কি করা যায়। দিদি, ঘটনার দিন রাত্রিবেলার একটা কথা আপনি বলছিলেন যে পুলিশ ব্যারাক থেকে সঞ্জয় রায়কে কিছু নির্দেশ দেওয়া হয়েছিল, আপনি বলুন। হ্যাঁ, রাত্রিবেলা যে ভোরবেলা ওকে যেতে বলা হলো, ওখানে ভিজিট করতে বলা হলো, যে 9 তারিখের ভোরবেলা, মানে আমরা তো রাত্রি 12টার পর ওকে ভোরবেলায় বলবো। 9 তারিখের মানে এক যে 3টে বা 4টে 6 থেকে 4টে 48 মনে হয় এইরকম সময় অবধি, আমরা এই 36 মিনিট মতো আমরা দেখেছি ও ওখানটায় ছিল, তারপরে ও বেরিয়ে গেছে। তাহলে এই যে ওকে ভিজিট করতে বলা, এটা কিন্তু ওই এএসআই যিনি ছিলেন, উনি বারাকে উনি যার নির্দেশ মতোই সঞ্জয় পুরো কাজকর্মগুলো করতেন, এবং যার নির্দেশ মতো ও একটা বাইকও ইউজ করতো, ঘরও বারাকে পেয়েছিল একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও। সেই মানে ওনার নির্দেশেই ও সবকিছু করতো, ব্যাংকের কাজকর্ম, ওনার পার্সোনাল কাজকর্ম সবই করে দিত। তাহলে এই ভদ্রলোকের নির্দেশেই ও সেদিনকে গিয়েছিল, তারপরে ও ওখান থেকে বেরিয়ে আসে, মানে আরজি করে গিয়েছিল, যে 3rd ফ্লোরে যেখানে এই ঘটনা ঘটেছে। এসআই এর নির্দেশে সঞ্জয় 3rd ফ্লোরে? ইয়েস, এএসআই এর নির্দেশে। কিন্তু ওই এএসআই কে কি আজ অব্দি তোলা হলো, সেটাই আমি বলছি। আজ অব্দি তাকে অ্যারেস্ট করা হলো কি? আমরা যদি তার সেই আসল মাথাগুলোকে ধরি, তাহলে আমাদের ইনফরমেশন পেতে আমাদের একটুও সময় লাগবে না। আমরা এই আসল মাথাগুলোকে আর কতদিন ছেড়ে ছেড়ে রাখবো, সেও তো কথা।